নমস্কার। এখন সব থেকে কৌতূহলের বিষয় হলো যে কাল এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এইটা নিয়ে একটা অদ্ভুত ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে কমিশন একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। সেই খসড়া তালিকায় বহু মানুষের নাম ছিল। এখন খসড়া তালিকাতেও যাদের নাম ছিল সেই সব নাম নিয়েও তো প্রশ্ন উঠে গেছে। তার কারণ হচ্ছে যে খসড়া তালিকায় যাদের নাম ছিল তার মধ্যে থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক বা অন্য কারণে হোক প্রায় 1.5 কোটি ভোটারের নাম কাছে নোটিশ পৌঁছেছে। সুতরাং একটা চরম ধোঁয়াশা গোটা বাংলা জুড়ে রয়েছে যে কার নাম থাকবে, কার নাম থাকবে না। তার আগে আজকে নির্বাচন কমিশন কি বলেছে, আগামী দিনে কি হতে পারে, এবং সবচেয়ে বড় কথা হলো বাংলার একটা বিপুল সংখ্যক মানুষের কাছে এই নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে আদৌ কি ভোটটা সময়ের হবে নাকি ভোট পিছিয়ে যাবে। এই সবটা নিয়ে আজকে এই সন্ধ্যেবেলা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে রফিকুল জামাদার। রফিক, এই গোটা এসআইআর পর্বে নির্বাচন কমিশনের পরে থেকে যে খবর সংগ্রহ করেছে এবং দিনের পর দিন সবার আগে সঠিক খবর দিয়েছে দ্য ওয়ালের দর্শকদের, পাঠকদের। তো রফিকের কাছ থেকে আমরা জেনে নেব যে কালকে ঠিক কখন এই চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্ট, এবং ফাইনাল তো বলতেও পারবো না কারণ এখনো ফাইনাল নয়, এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট আসবে, তবুও 28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে যে ফাইনাল লিস্ট দেওয়ার ঘোষণা করার কথা বলা হয়েছিল, কাল ঠিক কখন এটা প্রকাশ হবে? দেখো, কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন যে কালকে দুপুরের মধ্যে এই তালিকাটা বেরিয়ে যাবে, এবং এই তালিকা বেরিয়ে যাওয়ার পরে অনলাইনে যে কোনো ভোটার তার নাম দিয়ে এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারবেন। এই সাইটটা হচ্ছে ইসিআই নিজস্ব যে সাইট, যেখানে খসড়া তালিকা আমরা দেখেছিলাম সেই একইভাবে সেখানে কিন্তু এই লিস্ট থাকবে। পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলকে পেন ড্রাইভের মাধ্যমে তোমার এই যে হার্ড কপি, সেই কপি কিন্তু তুলে দেওয়া হবে। হ্যাঁ, মানে সেই পেন ড্রাইভে থাকবে। পাশাপাশি এসডিও অফিস, বিডিও অফিস, ডিও অফিস অর্থাৎ ডিএম এর অফিস, সেখানে কিন্তু হার্ড কপি থাকবে, সেখান থেকেও মানুষ অ্যাক্সেস করতে পারবেন। তার আগে সংকট আমি বলি যে আজকে সিও ওয়েস্ট বেঙ্গল কি বলে একবার শুনে নিই আমরা। সকাল দেখতে পারেন, যেটা আমাদের যে প্রত্যেকবার যেটা হয় আমাদের এসএসআর পরে জানুয়ারি মাসে যেটা হতো, এবার ফেব্রুয়ারি মাসে হচ্ছে এসআইআর পরে। আপনার অল পলিটিক্যাল পার্টিজ, 8 রেকগনাইজ পলিটিক্যাল পার্টিজ সিও অফিস থেকে পেন ড্রাইভ পাবেন গোটা স্টেট জন্য। ডিও অফিসে 8 পলিটিক্যাল পার্টিজ রিপ্রেজেন্টেটিভ যে আছে ওরা পাবে আপনার ওখান থেকে 2 হার্ড কপিজ। অ্যান্ড এসডিও অফিস, ডিও অফিস, বিডিও অফিস, ওখানে হার্ড কপি থাকবে। এনি পার্সন উইল ডু অ্যাক্সেস দ্যাট। এছাড়া আপনার দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে। ইসিআই নেটে ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে, ওর অ্যাপে, যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওটা আমি আশা করি যে কাল দুপুরের মধ্যে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অফলাইন তো পরে, অনলাইন তো যেমন অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি এখানে আসবে, নিয়ে যাবে। নির্দিষ্ট কোনো সময় নেই, ওটা কোনো দুপুরেও নিতে পারে, কোনো বিকেলে নিতে পারে, কোনো পরশুদিন নিতে পারে। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, ইআরও কাছে থাকবে। আর ডিপেন্ড করে, যদি কোনো ইআরও অফিস একদম কাছেই আছে ওখান থেকে অফলাইন দেখতে পারবে। যদি অনলাইন দেখতে চাইবে, অনলাইন সাপোজ 2টোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে। ইট ডিপেন্ডস। আমরা শুনলাম যে সিও তিনি বললেন যে কালকে দুপুরের মধ্যে তিনি চেষ্টা করবেন এই লিস্ট বের করে দেওয়ার। যেটা হচ্ছে বিষয়, মানুষের কৌতূহল যে কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না। আমরা সবাই জানি যে খসড়া তালিকায় নাম উঠেছিল 7,08,00,000। এই 7,08,00,000 নাম কিন্তু কালকে উঠবে, তবে ক্যাটাগরি ওয়াইজ। কিরকম ক্যাটাগরি? যাদের নাম অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ যারা ভোট দিতে পারবেন, সেই ক্যাটাগরির একটা থাকবে। যারা হচ্ছে ডিলিটেড, অর্থাৎ ভোটার লিস্টে নাম উঠবে না, একেবারে ডিলিটেড, সেই একটা অপশন থাকবে। আর একটা থাকবে হচ্ছে এই যে জুডিশিয়াল অফিসাররা যেটা দেখছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি। ইয়েস, তার মধ্যে 60 লক্ষ যে সংখ্যাটা, সেই 60 লক্ষর নামগুলো থাকবে। 60,05,000 সামথিং এই সংখ্যাটার পাশে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় 1 কোটি ভোটারের নাম ছিল, তো সেখান থেকে কমিশন অলরেডি ছেকে বের করে নিয়েছে, তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা দেওয়া হচ্ছে বা হয়নি, যাই হোক না, রাইট। এবং এর মধ্যে সংখ্যা মানে হচ্ছে যে 60 লক্ষের ব্যাপারে ডিসিশন টেকেন। ইয়েস, বাকি 60 লক্ষের ব্যাপারে এখন স্ক্রুটিনি চলছে। সেই স্ক্রুটিনিটা
সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা করছেন একদম এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এই তো ঠিক। বলো। এবং এই 60 লক্ষের মধ্যে আমরা জেনেছিলাম যে ম্যাপড আনম্যাপড একটা সংখ্যা বেরিয়েছিল 30 লাখ সামথিং, 32 লাখে 32 লাখ মতো। সেইটার মধ্যে যেগুলো শর্ট আউট করতে পারা গেছে সেই নামও কিন্তু এই 60 লক্ষের মধ্যে থাকবে, যেটা এখন এই জুডিশিয়াল অফিসাররা দেখছে। অ্যাকচুয়ালি রফিক যেটা হয়েছে যে গোটার এই এসআইআর পর্বে এই 60 লাখ 30 লাখ 32 লাখ 1 কোটি 1.5 কোটি এমন সব নাম্বার এসেছে, সাধারণ মানুষের কাছে খুব কনফিউজিং। এবং যতটা সহজ ভাবে তুমি এই 30 লাখ 32 লাখ বলছো, সাধারণ মানুষের পক্ষে ততটা এটা সহজ পাচ্ছ নয়। আমার কাছে অনেক সময় হয় না, যখন তুমি নির্বাচন কমিশন থেকে ফিরে এসে বলো যে এই আছে ওই আছে, এগুলোকে রিলেট করা ডিফিকাল্ট হয়। একটা খুব সিম্পল জায়গা, সেটা হচ্ছে যে 58 লাখ ভোটারের নাম প্রথম দফাতেই বাদ গেছে, যারা মৃত বা অন্য রাজ্যে স্থানান্তর হয়ে গেছে, এবং যাদেরকে বাড়ি বাড়ি গিয়ে যখন ইনুমারেশনটা হয় তখন তাদের খুঁজে পাওয়া যায়নি। ঠিক। সুতরাং 58 লাখ যে মিসিং ভোটার, তারা হয় মৃত হতে পারে, তারা অন্য অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, অন্য রাজ্যে চলে যেতে পারে, ইত্যাদি প্রভৃতি 100 রকম কারণ থাকতে পারে। এটা প্রথম 58 লাখ বাদ চলে গেল, এটা নিয়ে আর কোনো ডিবেটের জায়গা নেই। একদম ঠিক। সেকেন্ড কি হলো, সেকেন্ড একটা নাম্বার পাওয়া গেল 32 লাখের মতন। সেই 32 লাখ ভোটারের নাম পাওয়া গেল আনম্যাপড। কেন আনম্যাপড পাওয়া গেল? তার কারণ হচ্ছে যে ওই ভোটারদের সঙ্গে অন্তত 6টি কারণে, যে তার যে 2002 সালের ভোটার লিস্টে নামের সঙ্গে তার কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। কোনো লিঙ্ক, হয়তো 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই, তাতে কোনো অসুবিধা নেই। 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠতে পারে, কিন্তু কি করতে হবে যে না বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল, বা মায়ের নাম ছিল, বা ঠাকুমা বা ঠাকুরদা বা পরিবারের কোনো আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ, তাদের নাম যাতে করে একটা লিঙ্ক পাওয়া যায় যে হ্যাঁ এরা জন্মসূত্রে এখানকার লোক এবং সেই কারণে তাদের নাম উঠবে। এই যে ম্যাপিং, যে তার পূর্বসূরির সঙ্গে যে তার যে ওই যে ভোটার, তার যে একটা ম্যাপিং করা, এই ম্যাপিংটা সম্ভব হচ্ছিল না, সেই কারণে আনম্যাপড বলা হচ্ছিল। এরপরে কি হলো? এরপরে হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দেখা গেল যে 6 রকমের কারণ। আমি আর কারণের ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, তাহলে আর জটিল হয়ে যাবে ব্যাপারটা। 6 রকম কারণে হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। তার কারণ হচ্ছে যে একটা অসঙ্গতি, ডিসক্রিপেন্সি মানে অসঙ্গতি। এই অসঙ্গতির জন্য প্রায় 1 কোটি ভোটারের নাম চিহ্নিত হলো। এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমরা নিজেরা ব্যক্তিগতভাবে, রফিক আমাকে ইলেকশন কমিশন থেকে যে তথ্য আমরা ওয়ালে দেখাতেও পারবো না সাংবাদিকতার স্বার্থে, এবং তার কারণ হচ্ছে যে সোর্সকেও ডিসক্লোজ করা যাবে না, আর যে শর্তে পেয়েছিল সেটাও জানানো যাবে না। কিন্তু যে ধরনের ডকুমেন্ট আমরা দেখেছি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রচুর কিন্তু সমস্যা রয়েছে অনেক ভোটারের ক্ষেত্রে। যেমন কোনো ভোটারের আমরাই পেয়েছি নাম রাজেশ আলী, তার মায়ের নাম পুষ্পারানী বেড়া, তার স্ত্রীর নাম হচ্ছে সুমিত্রা বেড়া। তো রাজেশ আলীর স্ত্রীর নাম সুমিত্রা বেড়া বা মায়ের নাম পুষ্পারানী বেড়া হলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। বা এরকম হয়েছে যে এই ইয়ারও বা ইয়ারোদের লেভেলে অনেক ভোটারের কিন্তু ডকুমেন্ট আপলোড ঠিক মতো হয়নি। এবার সেটা তো কমিশনের দায় নয়, সেটা হচ্ছে এই ইয়ারোর দায়। সেই এই ইয়ারোর জন্য কিন্তু ভুগছে হচ্ছে যে ওই ভোটার। এই ভোটার কিন্তু অ্যাকচুয়ালি দায়ী নয়, তিনি কিন্তু তার সমস্ত ডকুমেন্ট দিয়েছেন, অথচ এই ইয়ারো বা ইয়ারো ঠিক মতো আপলোড করেননি। এই কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আবার এও আছে যে একই বাবার কে দেখিয়ে অন্তত 6 জন 7 জন 8 জন 10 জন ভোটার, বা বাবার সঙ্গে ছেলের বয়সে ফারাক 2 বছর 1 বছর, ঠিক আছে, দাদুর সাথে নাতির বয়সে ফারাক 10 বছর 15 বছর, এরকম নানা রকম 100 রকমের আছে। তো কিছু ক্ষেত্রে তো ভ্যালিড লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতি আমরাই দেখেছি। এখন কিছু ক্ষেত্রে মানে আমরা কটা দেখেছি? আমরা দেখেছি 8টা 10টা 20টা 25টা। অ্যাকচুয়ালি নাম তো হচ্ছে যে 1 কোটি, তার মধ্যে থেকে কমিশন সঙ্গতভাবে 60 লাখকে প্রায় বেছে বার করে নিয়েছে, রয়ে গেছে 60 লাখ। এখন এই 60 লাখটা এখন চলবে। তো ফলে কালকে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, তারপরে এই 60 লাখের ভবিষ্যৎটা কি? দেখো, কালকে যেহেতু লিস্ট বেরোবে,
যেটা হচ্ছে নির্বাচন কমিশনের একটা এখনো পর্যন্ত অবস্থান, যে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল 28 তারিখে লিস্ট বার করতে হবে, এই লিস্টটাই চূড়ান্ত লিস্ট বলে তারা মনে করছেন। পরবর্তী সময় নাম অ্যাডিশন বা অ্যাড করা এটা হতেই পারে, এবং তারপরে নির্বাচন কমিশন বলছে যে তারা ভোটও ঘোষণা করতে পারে, কোনো রকম কোনো বাধা নেই। এবার যেটা তোমার প্রশ্ন, যে এই যে 60 লক্ষ এদের কি হবে, যেহেতু এখন এই জুডিশিয়াল অফিসাররা ব্যাপারটা নিষ্পত্তি করছেন, যতদিন নিষ্পত্তি না করছেন ততদিন কিন্তু ভোট দিতে পারবেন না, অর্থাৎ ভোটার হিসেবে কিন্তু এখনো পর্যন্ত তারা যোগ্যতা দেখাতে পারেননি। অর্থাৎ যদি আগামী দিনে ভোট ঘোষণা হয়, যে নিয়ম রয়েছে যে নমিনেশনের লাস্ট ডেট পর্যন্ত নাম তোলা যেতে পারে, সেই লাস্ট ডেটের মধ্যে যদি 60 লক্ষ শর্ট আউট না হয়, এইবারের বিধানসভা নির্বাচনে তারা কিন্তু ভোট দিতে পারবে। এটা কি একটা অবিচার নয়? তার কারণ হচ্ছে যে 60 লক্ষ ভোটার আজকে টু বি রিভিউড বলে যাদেরকে দাগিয়ে রাখা হয়েছে, এবং যাদেরকে বিচার বিভাগীয় অফিসাররা যাদের নাম স্ক্রুটিনি করে দেখছেন, তাদের মধ্যে লেজিটিমেট ভোটারও থাকতে পারে। একদম ঠিক। যদি লেজিটিমেট ভোটার তাদের মধ্যে থেকে থাকেন, তাহলে কি একজন লেজিটিমেট ভোটারকে তার ফান্ডামেন্টাল রাইট, তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হবে না? এটা কি কমিশন করতে পারে? এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে যেহেতু এই গোটা প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে এবং এ ব্যাপারে সুপ্রিম কোর্টের মামলা চলছে, তার ফলে কি সুপ্রিম কোর্টেরও কি রোল থেকে যাচ্ছে নিশ্চয়ই, যে যে সুপ্রিম কোর্টও নিশ্চয়ই দেখছে যে ভ্যালিড ভোটার যদি বাদ চলে যায়, সেটা তো খুবই আনফর্চুনেট একটা দুঃখজনক ঘটনা হবে। ধরো কালকে যদি আমি একটা লেজিটিমেট ভোটার, আমার জন্ম পশ্চিমবঙ্গে, আমি 2002 সালে ভোটার লিস্টে আমার নাম ছিল, সামহাউ ফর সাম রিজন আমার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে গেল এবং আমার নাম 60 লক্ষের মধ্যে ঢুকে গেল, এবং আমি যদি এবছর আমি ভোট দিতে না পারি, দিস ইজ আনফর্চুনেট না? কারণ আমার মৌলিক অধিকার খণ্ডন হবে। সুপ্রিম কোর্ট কি এটাকে অ্যালাউ করতে পারে? আমি জানি না সুপ্রিম কোর্ট করতে পারে কি পারে না, কারণ আদালতের জুরিসডিকশনের মধ্যে নিয়ে আমাদের কোনো মতামত জানানোর জায়গা নেই। কিন্তু আমি ইলেকশন কমিশনের কাছে আমার প্রশ্ন, ইলেকশন কমিশন কি এটা করতে পারে? ইলেকশন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করাটাই হচ্ছে যে মূল মন্ত্র, তার দায়িত্ব। তো গণতান্ত্রিক ব্যবস্থায় যদি 5 জন 10 জন 5 লাখ 10 লাখ 20 লাখ যোগ্য ভোটারের নাম বাদ চলে যায়, তাহলে ইলেকশন কমিশনও কি তার দায়িত্ব সঠিকভাবে পালন করলো বলা যায়? ঠিক, এটা বড় প্রশ্ন। কিন্তু ইলেকশন কমিশনের একটা ব্যাখ্যা রয়েছে যে যেহেতু এই ভোটার তালিকায় কোনো রকম ডুপ্লিকেট বা ফেক ভোটার থাকবে না, যেমন দায়িত্ব, সেইটা করতে গিয়ে সময় লাগছে, এবং এই যে জুডিশিয়াল যারা অফিসাররা এসছেন তারাও নিখুঁতভাবে চেক করছেন, সেই চেক করছেন, এবং এটাও বলছেন যে তারাও চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের নাম তোলা যায়। কিন্তু যেহেতু সংখ্যাটা 60 লাখ, সময়ও কম, কারণ আমরা মোটামুটি একটা আন্দাজ পেয়েছি যে মার্চের 15 তারিখের মধ্যে ভোটটা ঘোষণা করে দিতে পারেন। মার্চের 15 তারিখের মধ্যে আমি একটু তোমাকে ইন্টারাক্ট করছি। মার্চের 15 তারিখের মধ্যে যদি ভোটটা ঘোষণা করে দেয়, ঠিক আছে, তাহলে ধরে নিলাম তর্কের খাতিরে, হাইপোথেটিক্যালি, ঠিক আছে, যে মার্চের 15 তারিখে ভোটের দিনটা ঘোষণা করা হলো, ঠিক, তারপরে নমিনেশনের দিন পর্যন্ত আরো 2 সপ্তাহ সময় আছে, ঠিক। তার মানে হচ্ছে যে প্রায় মার্চ এন্ড পর্যন্ত কিন্তু আজকে জুডিশিয়াল অফিসারদের হাতে মানে 1 মাস সময় রয়েছে যে স্ক্রুটিনি করার জন্য। ফলে 1 মাস সময়টা কিন্তু খুব একটা কম সময়ও নয়। ঠিক, যদি আজকে গোটা পশ্চিমবঙ্গের এসআইআর করতে মাত্র 1.5 মাস 2 মাস সময় দেওয়া হয়, যেখানে 7 কোটি 8 কোটি ভোটারের নাম বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এনুমারেশন করছেন, সেখানে 60 লাখ আর কি নাম্বার? কোয়েশ্চেন হচ্ছে যে সদিচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে যে ওয়েদার ইলেকশন কমিশন এদেরকে অ্যালাউ করতে চায় কি চায় না। দেখো, দুটো জিনিস হতে পারে। এই এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছে, তখন বারবার মনে হয়েছে, অনেকের কাছে মনে হয়েছে যে কমিশনের অ্যাপ্রোচ ইনক্লুসিভ নয়। কমিশনের অ্যাপ্রোচটা হচ্ছে যে বাদ দেওয়া, মানে লেজিটিমেট ভোটারকে ভোটার তালিকায় রাখার থেকে ভোটার তালিকা থেকে যত পারো বার করে দেওয়া, এইটা অ্যাপ্রোচ। তাহলে কি এটা কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে যাবে, রফিক। তো সেইখানেই আমার মৌলিক জায়গাটা, যেটা কমিশন হয়তো, দেখো আজকে কমিশন যে কথাটা বলছে, কালকে কমিশন উল্টে দিতে পারে, কারণ সবটাই সুপ্রিম কোর্টের ব্যাখ্যার উপর ডিপেন্ড করছে। সুপ্রিম কোর্ট এখনো ভোট ঘোষণা হয়নি, আমরা দেখেছি যে ভোট ঘোষণা হলে সুপ্রিম কোর্ট নাক গলায় না, সে ব্যাপারে হস্তক্ষেপ করে না, এবং তারপরে ভোটের পরে আবার মামলা শুনানি হবে, ভোটের পরে আবার দেখায়। কিন্তু এখনো তো ভোট ঘোষণা হয়নি, তাহলে এখনো সুপ্রিম কোর্টের বিষয়টি নিয়ে আলোচনার জায়গা আছে। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় যে না, পুরো
স্কুটিনি করার পরে ভোটটা করতে হবে, তখন কমিশনের হাতে কি উপায় থাকে? কিন্তু সেক্ষেত্রে মানে একটা জায়গায় পৌঁছে যাবে, যে বিষয়টা আমি তুমি বসে কথা বলেছিলাম এসআইআর যখন শুরু হয়েছিল, যে তাহলে রাষ্ট্রপতি শাসন করেই তো ভোট হতে হবে, কারণ সময় তো সেভাবে নেই। যদি সংখ্যাটা যেটা বলছেন সিও ওয়েস্ট বেঙ্গল, যে সংখ্যায় আমাদের জুডিশিয়াল অফিসাররা এসছেন সেটা হচ্ছে 700 মতো। এখানে এ রাজ্যের 200 সামথিং, বাইরে থেকে আরো 500 আসবে এখন আসেননি। তারা আসার পর ট্রেনিং নেবেন, দেন কাজ শুরু করবেন। এবং এক একটা মানে ভোটারদের জন্য এই নিষ্পত্তি করতে গিয়ে একজন জুডিশিয়াল অফিসার এখনো পর্যন্ত পার ডে 40 থেকে 50টা করতে পারছে। কারণ হচ্ছে এই ক্ষেত্রে সময় কেন বেশি লাগছে, এই ক্ষেত্রে হচ্ছে ভোটার এখন সন্দেহজনক, তাকে প্রমাণ দিতে হচ্ছে বা তার কাগজপত্র দেখা হচ্ছে খুঁটিয়ে যে এই কাগজ ঠিক আছে না ওই কাগজ ঠিক আছে, এইটা করতে গিয়ে সময় লাগছে। অর্থাৎ যদি একজন জুডিশিয়াল অফিসার দিনে 40 থেকে 50টা ভোটারকে নিষ্পত্তি করতে পারে, এটা আগামী 3 মাস কেন 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে, এমনটাই কিন্তু মানে ঘরোয়া আলোচনায় সিওর দপ্তরে বলছে। তো একটা জিনিস রফিক আমরা দেখেছি, এটা ভাতের হাড়ি চালের মতো, সেটা হচ্ছে যে কিছু কিছু যে লজিক্যাল ডিসক্রিপেন্সি টু বি রিভিউড লেখা আছে, সেগুলো দিনের আলোর মতোই স্বচ্ছ কমিশনের কাছে, তার জন্য করে রিভিউ করতে গেলে তো তামঝাম করার দরকার পড়বে না। যেখানে বাবার ছবি লাগানো হয়েছে বা নিজের ছবি লাগানো হয়েছে গুগল জেমিনাই দিয়ে, ঠিক আছে, নাম, পদবি, ভোটার তালিকা, এগুলো অসঙ্গতিতে ভরপুর। তো কমিশনে শুনতে লাগছে 60 লাখ এরকম, কিন্তু যদি আমার মনে হয় যে সদিচ্ছা নিয়ে কাজ করলে কিন্তু 30 দিনটা খুব একটা কম সময়ও নয়। কিন্তু যে কোয়েশ্চেনটা তুমি তুলছো সেটা হচ্ছে যে এরপরেও যদি সময় লাগে, তাহলে আবার সেই রাষ্ট্রপতি প্রসঙ্গ, ভোটের প্রসঙ্গ, রাষ্ট্রপতির শাসনে জারি করে ভোটটা করানোর একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তার মানে যেটা রফিকের কথা থেকে আমরা বুঝতে পারছি যে কালকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, তারপরে একটা টেন্টেটিভ, যেটা রফিক আগেও জানিয়েছিল, যে টেন্টেটিভ একটা টাইমলাইন রয়েছে যে কমিশন মার্চ মাসের 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভোটটা ঘোষণা করতে পারে। কেন? তার কারণ হচ্ছে যে ঠিক 1 মাসের মতো কমিশন সময় দেবে প্রথম দফা ভোটের আগে। 14-15 তারিখ নাগাদ যদি ভোটের ডেটটা অ্যানাউন্স হয়, তাহলে প্রথম দফার ভোটটা হবে এপ্রিল মাসে 16-17 তারিখ নাগাদ, অর্থাৎ পয়লা বৈশাখের পর। এবং যেহেতু এবার ফেজটা কম বলে মনে করা হচ্ছে, যে কমিশন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে 2 বা 3টে ফেজে ইলেকশন হবে, তার ফলে 16-17 তারিখ থেকে ভোটটা শুরু হলে 3-4 দিনের গ্যাপে 2 বা 3টে ফেজ আরামসে এপ্রিলের এন্ডের মধ্যে 30 তারিখের মধ্যে সেরে ফেলা সম্ভব, এবং মে মাসের গোড়াতে 2-3 তারিখে ফলাফল ঘোষণা করে দেওয়া সম্ভব। আর সম্ভবত 7ই মে পর্যন্ত বিধানসভার মেয়াদটা 11ই মে পর্যন্ত বিধানসভার মেয়াদ রয়েছে। তার ফলে কোনো তাড়াহুড়ো নেই 2টো ফেজ বা 3টে ফেজে করতে গেলে। কিন্তু এটাতে এখন একটা কিন্তু রয়েছে, সেই কিন্তুটা হচ্ছে ওই 60 লাখ, যে এই 60 লাখের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কি, সুপ্রিম কোর্টের এক্সপ্লেনেশন বা সুপ্রিম কোর্ট কিভাবে এই 60 লাখের রিভিউটাকে দেখবে, তার জন্য সুপ্রিম কোর্টই কোনো ডেডলাইন বাড়াতে বলবে কিনা, এবং কমিশনের কি অবস্থা কমিশন নেবে। কারণ হচ্ছে যে এ ব্যাপারে কমিশনের বা ইলেকশন কমিশনের যে রুল বা যে ল যেতে কমিশন তৈরি হয়েছে, তার যে এক্সপ্লেনেশন, তার যে ব্যাখ্যা, সেটা কমিশন কিভাবে দেবে, সেটা নিয়ে বিরোধীরা কিভাবে তার ব্যাখ্যা করবে, এবং সুপ্রিম কোর্ট সে কোন ব্যাখ্যাটাকে অ্যাকসেপ্ট করবে, এই অনেকটা জটিল একটা আইনি জটিলতার মধ্যে ব্যাপারটা রয়েছে। ফলে তার মধ্যে শুধু ওই সবার ওপরে তিনি সত্যের মতন, সবার ওপরে একটাই এখন সত্য, যে কালকে একটা চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট কবে হবে, কবে প্রকাশ হবে ভগবান জান। আজ এ পর্যন্তই। কালকে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরে আমরা অবশ্যই আলোচনায় আসবো, এবং কি হলো কেন হলো সেটা তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।